সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যে বিষয়টি পড়তেছ বর্তমানে এই ক্লাসে, সেটি করোনা সংশ্লিষ্ট অণুজীব বিজ্ঞান। সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানটাও বেশি জানাচ্ছি। তোমরা সকলেই ঘরের বাইরে গেলে মাস্ক পরবে। তোমাদের সিলেবাস অনুযায়ী আজকে অণুজীব বিজ্ঞানের আরেকটি অন্যতম প্রধান উপাদান ব্যাকটেরিয়া সম্পর্কে আমি আলোচনা করব। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আজ ব্যাকটেরিয়া কিভাবে আবিষ্কার হয়েছিল তোমরা অ্যান্টনি বন লিউয়েনহুকের অবদান থেকে তোমরা জেনেছ, তাই সে আবিষ্কার ইতিহাস আর আমি আজকে নতুন করে বলবো না। অ্যান্টনি বন লিউয়েনহুক 1676 খ্রিস্টাব্দে এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এবং 1828 সালে সিজি এহেরেনবার্গ এই অণুজীবের নাম দেন ব্যাকটেরিয়া। তার কারণ ব্যাকটেরিয়া অর্থ দণ্ড, যেহেতু ওই ব্যাকটেরিয়া গুলি দেখতে দণ্ডাকৃতির ছিল, সেজন্য এই রূপ নামকরণ করা হয়েছে। তাহলে আমরা যদি ব্যাকটেরিয়ার সংজ্ঞা আলোচনা করতে যাই, তাহলে দেখা যায় যে এককোষী, আণুবীক্ষণিক, প্রোক্যারিওটিক বা আদিকোষী, যা ক্লোরোফিলবিহীন, মৃতজীবী, পরজীবী অথবা ব্যাকটেরিয় ক্লোরোফিল যুক্ত, প্রধানত বিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে জটিল কোষপ্রাচীর বিশিষ্ট এইরূপ অণুজীবকে ব্যাকটেরিয়া বলে। তাহলে তোমরা টার্মগুলোর সাথে অবশ্যই পরিচিত। তার মধ্যে এক নাম্বার হলো যারা আণুবীক্ষণিক এবং 2 নাম্বার হলো এরা আদিকোষী বা প্রোক্যারিওটিক, অর্থাৎ এদের সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই, শুধু নিউক্লিয় দ্রব্য থাকে যার কোনো নিউক্লিয়াস পর্দা থাকে না। এজন্য এদেরকে নিউক্লিয়েট বলা হয়। পরবর্তীতে তার বিস্তারিত আলোচনা পরবর্তীতে আসবে। এখানে দেখো দুজন বিজ্ঞানীর ছবি দেয়া আছে, সিজি এহেরেনবার্গ এবং অ্যান্টনি বন লিউয়েনহুক। অ্যান্টনি বন লিউয়েনহুক তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ব্যাকটেরিয়া প্রত্যক্ষ করছেন। এবার ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায়, কোথায় থাকে ব্যাকটেরিয়া? উত্তর, ব্যাকটেরিয়া পৃথিবীর সর্বত্র থাকে, যেমন মাটি, বায়ু, পানি, জীবদেহ, জৈব বস্তু, সব জায়গাতেই ব্যাকটেরিয়া উপস্থিত। এবং এখানে বলা হয়েছে যে -170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেখানে প্রচুর ঠান্ডা থেকে, সেখান থেকে শুরু করে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত ব্যাকটেরিয়া বাঁচতে পারে। বায়ুর উপস্থিতি বা অনুপস্থিতিতেও ব্যাকটেরিয়া বাঁচতে পারে। কিছু ব্যাকটেরিয়া প্রাণীদেহে পরজীবী হিসাবে বাস করে, আবার কিছু ব্যাকটেরিয়া মিথজীবী হিসাবে উদ্ভিদ এবং প্রাণীদেহে বসবাস করে। এখানে চিত্র দেখো, এক গ্লাস পানির মধ্যে
দূষিত পানি, তার মধ্যে কি পরিমাণ ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সেখানে উপস্থিত। আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার এখানে বলা আছে ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য, যে ব্যাকটেরিয়া ক্ষুদ্রাকৃতির, কতটুকু ক্ষুদ্র, অর্থাৎ আণুবীক্ষণিক। এরা আদ্যকোষী বা প্রোক্যারিওটিক, মানে এদের সুনির্দিষ্ট নিউক্লিয়াস নাই। কোষপ্রাচীরে বিশেষ প্রকৃতির ডাই অ্যামাইনো প্রিমেলিক অ্যাসিড ও মিউরিমিক অ্যাসিড থাকে। এটা নাকি অন্য জীবের কোষপ্রাচীরে থাকে না, ব্যাকটেরিয়ার একটা স্পেশাল বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে ডাই অ্যামাইনো প্রিমেলিক অ্যাসিড থাকে। এরা দ্বিবিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে, মানে একটি কোষ থেকে সরাসরি দুটি কোষে পরিণত হয়, দুটি থেকে চারটি, ঠিক এইভাবে এদের সংখ্যা বৃদ্ধি করে। অধিকাংশ ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল থাকে না, তাই এরা পরভোজী। যেহেতু এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, তাই এরা পরভোজী। আচ্ছা, কতিপয় ব্যাকটেরিয়া বিশেষ ধরনের ক্লোরোফিল, যেটাকে বলা হয় ব্যাকটেরিয়া ক্লোরোফিল ধারণ করে, বিধায় সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো স্বভোজী। বংশগতীয় পুনর্বিন্যাসের মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্যের পুনর্বিন্যাস ঘটে, যথা কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন ইত্যাদি। এই ধরনের বংশগতীয় পুনর্বিন্যাস ব্যাকটেরিয়াতে দেখা যায়। ব্যাকটেরিয়া সর্বত্র বিরাজমান, মানে পৃথিবীর সব জায়গায় বলা যায় যে ব্যাকটেরিয়াকে পাওয়া যায়। এরা ব্যাকটেরিওফাজ দ্বারা আক্রান্ত হয়। বিভিন্ন ধরনের ফাজ আছে, অ্যাক্টিনোফাজ, ব্যাকটেরিওফাজ, মাইক্রোফাজ। এরা ব্যাকটেরিওফাজ দ্বারা আক্রান্ত হয়। কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, এদের কোষে কোনো মাইটোকন্ড্রিয়া নেই। ব্যাকটেরিয়া এন্ডোস্পোর উৎপন্ন করে, অর্থাৎ এরা এন্ডোস্পোরের মাধ্যমে প্রতিকূল অবস্থা অতিক্রম করতে পারে। এটাকে সংখ্যা বৃদ্ধি বলা যাবে না, এই জন্য যে একটি ব্যাকটেরিয়া থেকে একটি ব্যাকটেরিয়া উৎপন্ন হয়, তাহলে সেটাকে সংখ্যা বৃদ্ধি বলা যায় না। এটা প্রতিকূল অবস্থা অতিক্রম করার একটা পদ্ধতি মাত্র। ব্যাকটেরিয়া ফ্লাজেলার সাহায্যে চলাচল করে, অর্থাৎ এদের দেহে ফ্লাজেলা থাকে, তার সাহায্যে এরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে। এইবার ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যকে উদ্ভিদের কি মিল আছে, বা কেন আমরা এরা উদ্ভিদ বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমরা এখানে আলোচনা করছি। যে ব্যাকটেরিয়া বৃদ্ধি ফিলামেন্টাস প্রকৃতির, এদের কোষপ্রাচীর দৃঢ় প্রকৃতির, যেটা নাকি শুধু উদ্ভিদেই দৃঢ় কোষপ্রাচীর থাকে। কোনো প্রাণীর সাথে উদ্ভিদের অন্যতম প্রধান পার্থক্য হলো যে প্রাণী কোষে কোনো দৃঢ় কোষপ্রাচীর থাকে না। কিছু কিছু প্রজাতিতে সেলুলোজ জাতীয় পদার্থ উপস্থিত থাকে। ব্যাকটেরিয়া স্বভোজী আছে, যে কারণে এটা একমাত্র উদ্ভিদের ক্ষেত্রেই সম্ভব স্বভোজী, কোনো প্রাণী স্বভোজী নাই। এজন্য ব্যাকটেরিয়াকে উদ্ভিদের সাথে সাদৃশ্য করা হয়। এবং অজৈব যৌগ হতে জৈব খাদ্য সংশ্লেষণ ক্ষমতা সম্পন্ন, তার মানে এরা স্বভোজী। কোনো প্রাণী স্বভোজী না, তারা হেটারোট্রফ বা পরভোজী। ব্যাকটেরিয়ার খাদ্য গ্রহণ পদ্ধতি উদ্ভিদের ন্যায়। কোষপ্রাচীরের মাধ্যমে তরল অবস্থায় খাদ্য গ্রহণ করতে সক্ষম। ব্যাকটেরিয়া কোষের গঠন অনেকটা থেলোফাইটার মতো, যেটা উদ্ভিদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়া অজৈব নাইট্রোজেন হতে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণের ক্ষমতা রাখে, এটাও উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়া ছত্রাকের সাথে সম্পর্কযুক্ত অনেক বৈশিষ্ট্য প্রদর্শন করে। এবার আসা যাক ব্যাকটেরিয়ার আদিকোষী বৈশিষ্ট্যগুলো কি, যে আমরা এদেরকে কেন আদিকোষী বলা হয়েছে। ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, এককোষী, সরল অণুজীব। অতএব এদের কোষ বহুকোষী, কোনো ব্যাকটেরিয়া নেই। দেহ এক কোষ দ্বারা গঠিত, এই জন্য এদেরকে বলা হয়েছে সরল অণুজীব। ব্যাকটেরিয়া আদিকোষী, অর্থাৎ এরা
এদের কোনো সুনির্দিষ্ট নিউক্লিয়াস নাই, যেটা নাকি কিসের বৈশিষ্ট্য, যেটা আদিকোষের বৈশিষ্ট্য। এদের নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত, তাই এদের নিউক্লিয়াসের পরিবর্তে এদের বংশগতীয় বস্তুকে নিউক্লিয়েট বলে। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি ক্ষুদ্রাঙ্গ অনুপস্থিত। তার মানে এদের কোনো এই সমস্ত ক্ষুদ্রাঙ্গ ব্যাকটেরিয়াতে নাই। ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তু অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। বিভাজন দুই প্রকার কোষ বিভাজন, একটা হলো মাইটোসিস আর একটা হলো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসটা হলো যে কোনো মিওসিস, মাইটোসিস এই ধরনের কোনো বিভাজন না হয়ে সরাসরি নিউক্লিয় বস্তু এবং বিভাজিত হয়ে একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হয়। ব্যাকটেরিয়ার জনন সম্পন্ন হয় দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে, একটি থেকে দুইটি, দুইটিতে চারটি, এটা হলো দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। শালিক সংশ্লেষণকারী বস্তু যদি উপস্থিত থাকে সেটা ক্লোরোপ্লাস্টে থাকে না, থাকে সাইটোপ্লাজমে বিন্যস্ত থাকে, এজন্য এটার নাম হয়েছে ব্যাকটেরিয় ক্লোরোফিল। এবং ব্যাকটেরিয়া ক্লোরোফিল ক্রোমাটোফোরের মধ্যে থাকে বা লেমিলাতে থাকে। ব্যাকটেরিয়াতে ক্রোমোজোমের সংখ্যা একটা, মূলত ডিএনএ, এবং তা সাধারণত বৃত্তাকার। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে সেলুলোজের পরিবর্তে পেপটিডোগ্লাইকন উপস্থিত থাকে। এই পেপটিডোগ্লাইকন ব্যাকটেরিয়ার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আবার পরের স্লাইডে আসি আমরা। আমাদের ক্লাসিফিকেশন আছে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। তা আমরা এই শ্রেণীবিন্যাসগুলো আমরা পড়ব, যে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাসে কি কি শ্রেণীবিন্যাস আমরা পড়ব। তার মধ্যে আকৃতিগত শ্রেণীবিন্যাস ব্যাকটেরিয়ার। ব্যাকটেরিয়ার আকার বিভিন্ন রকমের হয়ে থাকে, গোলাকার, দণ্ডাকার, কমাকৃতির, বহুভুজ আকৃতির, ষড়ভুজ আকৃতির, বিভিন্ন রকমের হয়ে থাকে। এই আকারের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে প্রধানত 7 ভাগে ভাগ করা যায়। দেখো এখানে দেখানো আছে যে ব্যাকটেরিয়া ভাগগুলো এখানে দেখানো আছে, আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি। একটা কক্কাস বা গোলাকার, এই গোলাকার গুলো আবার বিভিন্ন রকমের হয়। মনোকক্কাস, যখন একটি মাত্র কক্কাস একসাথে থাকে তখন তাকে বলা হয় মনোকক্কাস। দুইটি কক্কাস একসাথে থাকলে তাকে বলা হয় ডিপ্লোকক্কাস। 4টি কক্কাস একসাথে থাকলে তাকে বলা হয় টেট্রাকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস হলো মালাকার, যখন কক্কাসগুলি মালাকার থাকে, একটির পর একটি সাজানো থাকে, তখন তাকে বলে স্ট্রেপ্টোকক্কাস। আর স্টেফাইলোকক্কাস হলো যখন আঙ্গুরের থুকার ন্যায় কক্কাসগুলি একত্রে থুকা আকারে থাকে, তখন তাকে বলা হয় স্টেফাইলোকক্কাস। আর সার্সিনা হলো আয়তাকার বা চতুষ্কোণ আকৃতির। বেসিলাস এরা হলো দণ্ডাকার। বেসিলাসও বিভিন্ন রকমের হতে পারে, মনোবেসিলাস, ডিপ্লোবেসিলাস। স্পাইরিলাম মানে পেঁচানো। আর কমা হলো কমা আকৃতির, বহুরূপী, এরা আকৃতি পরিবর্তনশীল, তারকাকার, স্টার শেপ এবং বর্গাকৃতির। এই সমস্ত ব্যাকটেরিয়া চিত্ররূপ আমরা পরের স্লাইডে দেখতে পাবো। দেখো এখানে দেখানো আছে যে এখানে কক্কাস বা গোলাকার, এখানে বলা আছে যে ডিপ্লোকক্কাস, 2টি কক্কাস একসাথে, টেট্রাকক্কাস, এখানে 4টি কক্কাস একসাথে, স্ট্রেপ্টোকক্কাস মালাকার, এখানে স্টেফাইলোকক্কাস যে থুকায় থুকায় আছে, আর সার্সিনা আছে এদের এরকম চতুর্ভুজাকৃতির এবং ঘনক্ষেত্র। ঠিক এদিকে আছে ওইরকম বেসিলাস বা দণ্ডাকার, এখানে ডিপ্টোবেসিলাস, 2টা বেসিলাস একসাথে এবং একাধিক মালাকারও থাকতে পারে। তারপরে মাইক্রোব্যাকটেরিয়া, এটা লম্বা আকৃতির, সূত্রাকৃতির। এখানে স্পোরের অবস্থান দেখানো হয়েছে স্ট্রেপ্টোমাইসিস, এটা মাইসিলিয়াম আকৃতির। পোরাইনি ব্যাকটেরিয়া, পেলিসেট মানে পেলিসেট কলার মতো থাকে। আচ্ছা, কক্কুবেসিলারি, কক্কাসোনা আবার বেসিলাসোনা মাঝামাঝি, এই জন্য এদেরকে বলা হয়েছে কক্কুবেসিলারি। বিব্রিও কমা আকৃতির, যেমন কলেরা, বিব্রিও কলেরি, কলেরা রোগের ব্যাকটেরিয়ার আকার এরকম। স্পাইরিলাম দেখো স্পাইরাল আকৃতির আছে, এখানে স্পাইরোকিটি, স্পাইরোকিটিও স্পাইরাল আকৃতির।
তারপরে আমরা আসি এবার পরের স্লাইডে। ফ্লাজেলার উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে মোট 5 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে অ্যাট্রাইকাস মানে হলো অনুপস্থিত, যে ব্যাকটেরিয়াতে কোনো ধরনের ফ্লাজেলা থাকে না তাদেরকে বলা হয় অ্যাট্রাইকাস। তারপরে আসতেছে মনোট্রাইকাস। মনো মানে ওয়ান, মানে যে ফ্লাজেলা একটি মাত্র ফ্লাজেলা থাকে তাদেরকে বলা হয়েছে মনোট্রিকাস। তারপরে আছে অ্যামফিট্রিকাস। অ্যামফিট্রিকাস হলো যে ব্যাকটেরিয়া উভয় প্রান্তে থাকে তাকে বলা হয়েছে অ্যামফিট্রিকাস। তারপরে লোফোট্রিকাস, যে ব্যাকটেরিয়া এক প্রান্তে গুচ্ছাকারের ফ্লাজেলা থাকে তাকে লোফো মানে গুচ্ছ, তাকে লোফোট্রাইকাস। এবং শেষে যেটা দেখানো আছে যে চারিপাশে যখন ফ্লাজেলা উপস্থিত থাকে তখন সেই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় পেরিট্রাইকাস। এখানে এই চিত্রে এই সমস্ত দেখানো আছে। আমরা এবার পরের স্লাইডে যাব। অক্সিজেনের প্রয়োজনীয়তা ভিত্তিক শ্রেণীবিন্যাস। অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো বায়বীয়, যে সমস্ত ব্যাকটেরিয়া বায়ু ছাড়া বা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তাদেরকে বলা হয় বায়বীয় ব্যাকটেরিয়া। অবায়বীয়, যে সমস্ত ব্যাকটেরিয়া বায়বীয় কন্ডিশনে বাঁচতে পারে না, তাদের বাঁচার জন্য অবায়বীয় কন্ডিশন দরকার হয়, তাদেরকে বলা হয় অবায়বীয় ব্যাকটেরিয়া। তারপর একটা আছে অনুবায়বীয়। অনুবায়বীয় হলো যে সমস্ত ব্যাকটেরিয়া জীবনচক্রে বা বেঁচে থাকার জন্য সামান্য পরিমাণের অক্সিজেনের দরকার হয়, বেশি অক্সিজেন এরা সহ্য করতে পারে না, তাদেরকে বলা হয় অনুবায়বীয় ব্যাকটেরিয়া। চতুর্থ নাম্বার হলো সুবিধাবাদী। এই সুবিধাবাদী হলো এরা মূলত এক ধরনের, কিন্তু পরিবর্তিত অবস্থায় তারা টিকে থাকতে পারে বা বেঁচে থাকতে পারে। এই সুবিধাবাদী আবার 2 প্রকার, একটা হলো সুবিধাবাদী বায়বীয় আর একটা হলো সুবিধাবাদী অবায়বীয়। সুবিধাবাদী বায়বীয় হলো যে এরা মূলত অবায়বীয় কিন্তু বায়বীয় কন্ডিশনে এরা বাঁচতে পারে। আর সুবিধাবাদী অবায়বীয় হলো যে এরা মূলত বায়বীয় কিন্তু অবায়বীয় কন্ডিশনে এরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচতে পারে। তাহলে আমরা এই অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস করলাম। এরপরে যে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে রঞ্জক ভিত্তিক শ্রেণীবিন্যাস। রঞ্জক ভিত্তিকের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই 2 ভাগে ভাগ করা যায়। আসলে এইখানে রঞ্জক ভিত্তিক বলা হয়েছে যে ব্যাকটেরিয়াতে উপস্থিত রঞ্জক তা না, এটা হলো ক্রিশ্চিয়ান গ্রাম এক ভদ্রলোক, সে ব্যাকটেরিয়াকে রঞ্জিত করার একটি পদ্ধতি আবিষ্কার করে। সেই পদ্ধতিটা হলো যে ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা রং করার পর যদি অ্যালকোহল দ্বারা ধৌত করা হয় এবং পরবর্তীতে অন্য রং দ্বারা কাউন্টার স্টেন করা হয়, তাহলে যদি ক্রিস্টাল ভায়োলেট দ্বারা রং করার পর অ্যালকোহল দ্বারা ধৌত করলে যদি ক্রিস্টাল ভায়োলেটের রং ধরে রাখতে পারে তাহলে তাদেরকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যারা ক্রিস্টাল ভায়োলেটের রং ধরে রাখতে পারে না, পরবর্তী সময় যে রং দ্বারা রঞ্জিত করা হয় সেই রং ধারণ করে তাদেরকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটার একটা গুরুত্ব আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অপেক্ষা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেশি ক্ষতিকর এবং রোগ সৃষ্টিকারী, এবং কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে স্পেসিফিক যে শুধু গ্রাম নেগেটিভের উপর কাজ করে, আবার কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে শুধু গ্রাম পজিটিভের উপর কাজ করে, আবার কিছু কিছু অ্যান্টিবায়োটিক উভয়ের উপর কাজ করে। তাহলে সেজন্য আমরা যদি নির্দিষ্ট হইতে পারি যে কোন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়েছে বা রোগ সৃষ্টি হয়েছে, তাহলে সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে ভালো ফলাফল পাওয়া যায়। এখানে দেখো 2টা চিত্র দেখানো আছে, এটা কোষ প্রাচীরের চিত্রের একটা প্রস্থচ্ছেদের চিত্ররূপ। এটা গ্রাম পজিটিভ সেল ওয়াল আর এটা বলা হয়েছে গ্রাম নেগেটিভ সেল ওয়াল। গ্রাম পজিটিভ সেল ওয়ালে পেপটিডোগ্লাইকনের পরিমাণ অনেক বেশি থাকে। এবার আমরা পড়ব ব্যাকটেরিয়ার গঠন। ব্যাকটেরিয়ার গঠন দেখো এখানে বলা আছে, 1 নম্বরে ফ্লাজেলা, 2 নম্বরে পিলি, 3 নম্বরে ক্যাপসিউল বা স্লাইম স্তর, 4 নম্বরে কোষ প্রাচীর, তার 5 নম্বরে কোষ ঝিলি, 6 নম্বরে আছে এখানে সাইটোপ্লাজম, তারপরে আছে 7 নম্বরে নিউক্লিয় বস্তু, 8 নম্বরে রাইবোজোম, 9 নম্বরে ক্রোমাটোফোর, 10 নম্বরে এন্ডোস্পোর। এখানে
আমরা এগুলো কোনো ওগুলোর আমরা বর্ণনা করব বিস্তারিত। আমরা প্রথম আগে আমরা দেখি যে একটি ব্যাকটেরিয়ার সার্বিকৃত ব্যাকটেরিয়ার কোষের মধ্যে কোন কোন অংশটি কিভাবে দেখানো আছে। 1 নম্বরে দেখো ফ্লাজেলা, এই যে ফ্লাজেলা দেখানো আছে, এটা ফ্লাজেলাটা এটা হলো ফ্লাজেলা। আর 2 নম্বরে বলা হয়েছে পিলি, এই যে এখানে অ্যাটাচমেন্ট অফ পিলু দেখানো আছে। পিলিটি ফ্লাজেলা অপেক্ষা খাটো কিন্তু মোটা। এবং তারপরে ক্যাপসুল বা স্লাইম স্তর, এই যে এটা দেখানো আছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের বাইরে আরেকটি স্তর আছে, এই যে ক্যাপসুল, এটা আঠালো, হ্যাঁ স্লাইমি, এটাকে বলা হয় ক্যাপসুল। তারপরে তার কোষপ্রাচীর, এটা হলো কোষপ্রাচীর। স্লাইম লেয়ারের পরে এবং স্লাইম লেয়ার এবং সাইটোপ্লাজমিক মেমব্রেনের মাঝামাঝি যে স্তরটা, এটা হলো কোষপ্রাচীর। তারপরে হলো কোষঝিল্লি, এই কোষপ্রাচীরের নিচে যে এখানে হলুদ দাগান্বিত আছে সেটা হলো কোষঝিল্লি। তার মানে সাইটোপ্লাজম এবং কোষপ্রাচীরের মাঝামাঝি যে স্তর, এটাকে বলা হয়েছে কোষঝিল্লি। তারপরে আসো তোমার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হলো যে এই কোষের মধ্যে নিউক্লিয়েট বাদ দিলে তরল যে বস্তু আছে এটাকে বলা হয় সাইটোপ্লাজম। নিউক্লিয় বস্তু ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম, এটাকে নিউক্লিয় বস্তু বা নিউক্লিয়েট বলার কারণ হলো এটা সুগঠিত নয়, এর কোনো নিউক্লিয় প্রাচীর নাই, এজন্য এটাকে নিউক্লিয়েট বা বংশগতীয় বস্তু হিসাবে আখ্যায়িত করা হয়। রাইবোজোম, ব্যাকটেরিয়াতে এই রাইবোজোম আছে, দেখো 70S রাইবোজোম বা 70 সেডিসবার্গ ইউনিট রাইবোজোম এখানে চিত্র দেখানো আছে। ক্রোমাটোফোরের চিত্রটা এখানে দেখানো নাই। কোন ব্যাকটেরিয়ার এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা কোষঝিল্লি, এটা ভিতরের দিকে ভাঁজ হয়ে পকেটের ন্যায় যে আধার সৃষ্টি করে, এটাকে বলা হয় ক্রোমাটোফোর। এন্ডোস্পোর তৈরি হয় প্রতিকূল পরিবেশে, যখন ব্যাকটেরিয়া যায় তখন এন্ডোস্পোর তৈরি হয়। এখানে এন্ডোস্পোর চিত্র দেখানো নাই, পরবর্তী সময় আমরা এন্ডোস্পোরের বর্ণনা করব, তখন দেখবেন এন্ডোস্পোর কি। আমরা প্রধান কয়েকটি অঙ্গের গঠন বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে প্রথমে আসতেছে ফ্লাজেলা। ফ্লাজেলা হলো কোষপ্রাচীরের ভিতর হইতে সৃষ্ট অতি সূক্ষ্ম চুলের ন্যায় একটি উপাঙ্গ, যা ফ্লাজেলা নামে পরিচিত। এর উৎপত্তি কোষঝিল্লির নিচে সাইটোপ্লাজমিক অঞ্চলে। এক প্রকার দানাদার গঠন যার নাম ব্লেফারোপ্লাস্ট, তার থেকে ফ্লাজেলার উৎপত্তি। ফ্লাজেলা মূলত তরঙ্গবৎ প্রকৃতির একটি চলনাঙ্গ, যার আকার অধিকাংশ ব্যাকটেরিয়াতেই মোটামুটি একই প্রকার। সাধারণত ফ্লাজেলাম প্রস্থে 0.001 থেকে 0.05 মিলিমাইক্রন দৈর্ঘ্য এবং 2 থেকে 70 মিলিমাইক্রন প্রস্থ দৈর্ঘ্য হয়ে থাকে এবং প্রস্থ হয়ে থাকে 001 থেকে 0.005 মিলিমাইক্রন। রাসায়নিকভাবে ফ্লাজেলা একটি বিশেষ ধরনের প্রোটিন যার নাম ফ্লাজেলিন দিয়ে তৈরি। এই প্রোটিন যৌগের সাথে একটি বৈশিষ্ট্যযুক্ত অ্যামাইনো অ্যাসিড জড়িত রয়েছে, তাকে ক্যাপসুলিন বলা হয়। ফ্লাজেলাম প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত, যথা ফিলামেন্ট, হুক এবং বেসাল বডি। এখানে দেখো চিত্রের মধ্যে দেখানো আছে যে এখানে এটা হলো ফিলামেন্ট, যে বাইরের যে অংশ থাকে এটা হলো ফিলামেন্ট, আর তারপরে যে অংশ আছে যার সাহায্যে এটা হলো হুক, তার সাহায্যে ব্যাকটেরিয়ার দেহের সাথে যুক্ত থাকে, এটা হুক। আর ব্যাকটেরিয়ার দেহের মধ্যে যে অংশ থাকে সেটাকে বলা হয় বেসাল বডি। এই বেসাল বডিতে রিং থাকার কারণে এটা সহজেই ঘোরাতে পারে। এই ফ্লাজেলা যে ফিলামেন্ট, সেই অংশটুকু যদি প্রস্থচ্ছেদ করা যায় তাহলে দেখা যায় এরকম 9+
টু স্ট্রাকচার দেখা যায়। এটা অন্যান্য মানে নিম্ন শ্রেণীর সাথে উচ্চ শ্রেণীর একটা পার্থক্য। এখানে 9+2 দেখো এখানে দুটি এবং চারপাশে 9টি থাকে। এখানে ফিলামেন্টের বর্ণনা দেয়া আছে। ফিলামেন্টের বর্ণনা বলা আছে যে ফ্লাজেলামের সবচেয়ে বাইরের স্তরে তন্তুর ন্যায় গঠন হলো ফিলামেন্ট। এই অংশটি হুকের সাথে যুক্ত থাকে। ফ্লাজেলিন নামক প্রোটিন চক্রাকারে সজ্জিত হয়ে ফিলামেন্ট গঠিত হয়। ব্যাকটেরিয়ার ফ্লাজেলাম 9+2 স্ট্রাকচার গঠন দেখা যায়। তারপরে আসতেছে হুক। ফ্লাজেলামের মাঝের চওড়া অংশটি হুক, এটি বেসাল বডির সাথে যুক্ত থাকে। আর বেসাল বডি হলো এটি ফ্লাজেলামের নিম্নাংশ, যার কেন্দ্রে একটি ক্ষুদ্র দণ্ড আছে এবং এটি কিছু চাকতির ন্যায় গঠনের মধ্যে প্রবিষ্ট থাকে। এটির উপাদান সম্পর্কে জানা যায়নি। এই চাকতির ন্যায় অংশ থাকার কারণে ফ্লাজেলাকে ব্যাকটেরিয়া সহজেই নাড়াতে পারে বা ফ্লাজেলা যার জন্য চলাচল করতে সক্ষম। এখানে একটি চিত্রে ফ্লাজেলা, ফিমব্রিও, পিলির তুলনামূলক অবস্থান দেখানো গেছে। দেখো যে এখানে ফ্লাজেলা হলো এই সূত্রাকার অনেক লম্বা, এগুলোকে বলা হয় ফ্লাজেলা। আর পিলি বলা হয় একবারে ক্ষুদ্রাকৃতির, মাঝামাঝি আকৃতির, ফ্লেক্সিবল, এদেরকে বলা হয় পিলি। আর ফিমব্রি হলো পিলির চেয়েও খাটো আরেক ধরনের গঠন দেখা যায়, এদেরকে বলা হয় ফিমব্রি। এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুইটা তিনটারে তুলনামূলক অবস্থান দেখানো হয়েছে। আমরা এবার পরের স্লাইডে যাই। সেখানে বলা আছে ব্যাকটেরিয়ার ফ্লাজেলা অপেক্ষা অধিক সরু, মানে পিলির গঠন, এবং অধিক সংখ্যক হেলিক্যালবিহীন চুল সদৃশ উপাঙ্গ দেখা যায়, যাকে পিলি বলা হয়। সাইটোপ্লাজম হতে উৎপত্তি লাভ করে এরা। এদের উপস্থিতি শুধুমাত্র মাইক্রোস্কোপে বা অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপে বা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়। রাসায়নিকভাবে পিলি বিশেষ প্রোটিন পিলিন দ্বারা গঠিত এবং এই প্রোটিনের সাব ইউনিট সমূহ হেলিক্যাল নিয়মে সজ্জিত থাকে। এখন এই পিলি এবং ফ্লাজেলার মধ্যে কি পার্থক্য, এটা তোমাদের প্রায় পরীক্ষা আসে, এই কারণে আমি ওখানে আলোচনা নিয়ে আসছি। তোমরা দেখো ফ্লাজেলা এবং পিলির মধ্যে কি পার্থক্য আছে। প্রথমে দেখো যে কোষপ্রাচীরের ভিতর থেকে পাদদেশীয় গ্র্যানিউল থেকে ফ্লাজেলার সৃষ্টি হয়, কিন্তু পিলির সৃষ্টি হয় সাইটোপ্লাজম থেকে। দুই নাম্বার, পিলি অপেক্ষা ফ্লাজেলা আকারে বড় এবং অপেক্ষাকৃত স্থূল, আর ফ্লাজেলা অপেক্ষা পিলি খাটো এবং অধিকতর সরু। 3 নাম্বার, সূত্রাকার লম্বা অঙ্গ বিশেষ যা ব্লাফালাপ্লাস্ট নামক দানা হতে উৎপন্ন হয় এবং কোষপ্রাচীর ভেদ করে বাইরে চলে আসে। আর পিলি হলো ফাঁপা দণ্ডাকার দৃঢ় অঙ্গ বিশেষ যা ব্যাকটেরিয়ার দেহে উৎপত্তিগত অঙ্গ। ফ্লাজেলা ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি, আর পিলি পিলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। আলোক অনুবীক্ষণ যন্ত্রে ফ্লাজেলাকে দেখা যায়, কিন্তু পিলিকে দেখা যায় না। পিলিকে দেখতে হলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। 6 নাম্বার, ফ্লাজেলা চলাচলে সহায়তা করে, কিন্তু পিলি চলাচলে সহায়তা করে না। এরা পোষক দেহের সাথে সংযুক্ত হতে সহায়তা করে এবং কনজুগেশনে সহায়তা করে। এবার আমরা কোষপ্রাচীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ব্যাকটেরিয়া কোষের অতিরিক্ত কোষস্তরপর্ণ বস্তু যেমন ক্যাপসুল এবং স্লাইম লেয়ারের নিচে, অন্যদিকে সাইটোপ্লাজমিক মেমব্রেনের ঠিক বাইরের দিকে অবস্থিত কঠিন, দৃঢ় ও পুরু আবরণ, যা কোষকে একটি নির্দিষ্ট আকৃতি প্রদান করে, তাকে বলা হয় কোষপ্রাচীর বা সেল ওয়াল। সাধারণত কোষপ্রাচীর 10 থেকে 25
ন্যানোমিটার বা 100 থেকে 250 অ্যামস্ট্রং পুরু। রাসায়নিকভাবে কোষপ্রাচীর প্রধানত পেপটিডোগ্লাইকন নামক অদ্রবণীয় ছিদ্রযুক্ত আড়াআড়িভাবে সংযুক্ত পলিমার দ্বারা গঠিত। পেপটিডোগ্লাইকনের গঠনে দুই ধরনের এসিটাইল অ্যামাইন সুগার থাকে, যেমন এন এসিটাইল গ্লুকোজ এবং এন এসিটাইল মিউরিমিক অ্যাসিড। এছাড়া ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে ডাই অ্যামাইনো প্রিমিলিক অ্যাসিড, ট্যাকোইক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, পলিস্যাকারাইড এবং লিপিড থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার তুলনায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পাতলা। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর 20 থেকে 25 ন্যানোমিটার এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর 10 থেকে 15 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট হয়ে থাকে। এখানে চিত্রে দেখো দুইটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের ছেদিত অংশ দেখানো আছে। গ্রাম নেগেটিভের ক্ষেত্রে পেরিপ্লাজমিক স্থান থাকে, আর গ্রাম পজিটিভের ক্ষেত্রে ওইটা থাকে না, এবং এই পেপটিডোগ্লাইকন লেয়ারটা অনেক পুরো থাকে। আমরা এই দুই ধরনের কোষপ্রাচীরের পার্থক্য তোমাদের আলোচনায় আনবো। তোমরা চিত্রটা এখানে ভালো করে দেখে রাখো যে পেপটিডোগ্লাইকন লেয়ার এখানে কত বড়, আর এখানে 1 লেয়ার বিশিষ্ট, এখানে 4 লেয়ার বিশিষ্ট, এবং এটার বাইরের দিকে যে একটা স্তর থাকে এটা গ্রাম পজিটিভে থাকে না, এবং এখানে পেরিপ্লাজমিক স্থান যেটা এটা এখানে যে পেরিপ্লাজমিক স্পেস এটা এই ক্ষেত্রে কম থাকে। আমরা এবার পরের স্লাইডে যাই। এখানে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে তথা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মধ্যে প্রধান পার্থক্যগুলো এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আসো যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রধান উপাদান যেটা পেপটিডোগ্লাইকন। পেপটিডোগ্লাইকন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে বেশি পরিমাণে থাকে, অন্যদিকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে এই পেপটিডোগ্লাইকন কম পরিমাণে উপস্থিত থাকে। লিপিড, গ্রাম পজিটিভে সামান্য পরিমাণে লিপিড থাকে, আর গ্রাম নেগেটিভে লিপিড বেশি পরিমাণে উপস্থিত থাকে। অ্যামাইনো অ্যাসিড, গ্রাম পজিটিভে স্বল্প সংখ্যক থাকে, গ্রাম নেগেটিভে বেশি পরিমাণে অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে। ট্যাকোইক অ্যাসিড, গ্রাম পজিটিভে ট্যাকোইক অ্যাসিড উপস্থিত থাকে, গ্রাম নেগেটিভে কোনো ট্যাকোইক অ্যাসিড উপস্থিত থাকে না। পলিস্যাকারাইড, গ্রাম পজিটিভে কোনো পলিস্যাকারাইড উপস্থিত থাকে না, আর গ্রাম নেগেটিভে পলিস্যাকারাইড উপস্থিত থাকে, যেমন লিপোপলিস্যাকারাইড। প্রোটিন, গ্রাম পজিটিভে উপস্থিত বা অনুপস্থিত দুইটি থাকতে পারে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে বহিঃস্তরে উপস্থিত থাকে কিন্তু অন্তঃস্তরে অনুপস্থিত থাকে। গঠন প্রকৃতি, গ্রাম পজিটিভ এর গঠন তুলনামূলকভাবে সরল, আর গ্রাম নেগেটিভ এর গঠন তুলনামূলকভাবে জটিল থাকে। পেরিপ্লাজমিক স্থান, পেরিপ্লাজমিক স্থান গ্রাম পজিটিভের ক্ষেত্রে পেরিপ্লাজমিক স্থান অনুপস্থিত থাকে, এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে পেরিপ্লাজমিক স্থান উপস্থিত থাকে। এখানে দুইটি উদাহরণ দেখানো আছে, যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি হলো গ্রাম পজিটিভ এবং এস্কেরিশিয়া কোলাই হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে আমরা মোটামুটি ব্যাকটেরিয়ার অনেক কিছুই আলোচনায় এনেছি। বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা আনবো। আজকে আমাদের সাথে তোমাদের মত বিনিময় এবং তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা সবাই মিউট করে তোমরা ক্লাসে চলে আসতে পারো। আর আপাতত কি নাম নাই, ওয়ালটন নামে কেন? হ্যাঁ, সাগর চন্দ্র বালা,
কোনো প্রশ্ন আছে? স্যার ওই তরঙ্গপথ নামের একটা কথা আছে না, ওই যে এই সে পিলিতে এই যে ওই প্লাজলা, ওইটা কি আসলে? আঁকাবাঁকা আর কি, আঁকাবাঁকা মানে আঁকাবাঁকা ভাবে চলাফেরা করার জন্য ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলাফেরা করার জন্য। রাকিবুল ইসলাম, অভিক সাহা, কি প্রশ্ন বলো? দীপা রায়, ক্ষেত্রে হেলিক্যাল, হ্যাঁ বলো। হেলিকল মানে পেঁচানো। তারপর তোমার তো নাম নাই, তো নাম বুঝতে পারতেছি না। একজনে ওয়ালটন লেখা, ওয়ালটন কি তোমার নাম নাকি? হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? কানিজ? জি না স্যার, ঠিক আছে। আমার তো ফার্স্টে একটু প্রবলেম হয়েছিল স্যার ঢুকতে, এই জন্য ফার্স্টে একটু মিসিং হয়েছে আর কি। সমস্যা নেই, দেখে নিব স্যার পরে। আচ্ছা, নাজমুল? না স্যার, নাই। ফাতেমা? তারপরে কি সাবরান জামিলা? না স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তারপরে আফনান বিনতে রেজা? সুমাইয়া আক্তার? আমি কিন্তু তোমাদের ওগুলো সব মোটামুটি রাখতেছি, কারা কারা উপস্থিত আছো রেকর্ড রাখতেছি। না স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই দীপ্তি হাওলাদার? মোহাম্মদ মিজানুর রহমান? স্যার গ্রাম পজিটিভ আর নেগেটিভ, গ্রাম পজিটিভ ও নেগেটিভ ওইটা একটু পার্থক্যটা একটু আবার একটু বলবেন? হ্যাঁ বলবো। গ্রাম পজিটিভ আর নেগেটিভের কোষপ্রাচীরের গঠনগত পার্থক্যের জন্যই এই পার্থক্যটা হয়ে থাকে। মানে প্রথমে যদি স্যার না স্যার ওইটা না স্যার, ওই যে রং ধারণ করা, ওই যে ওই একটা ব্যাপার আছে না। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো যে যদি প্রথমে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা রং করার পর অ্যালকোহল দ্বারা পরে যদি ধৌত করা যায়, তাহলে গ্রাম পজিটিভ এই ক্রিস্টাল ভায়োলেটের রঙই ধরে রাখে, তারা ধৌত করলেও তার রং আর হারায় না। আর গ্রাম নেগেটিভ হলো যে ক্রিস্টাল ভায়োলেটের রং হারিয়ে যায় এবং তাকে পরবর্তীতে অন্য রং করে সেই কোষপ্রাচীর দেখতে হয়। এটা হলো মেইন পার্থক্য। তার মানে একটা হলো না ক্রিস্টাল ভায়োলেটের রং ধরে রাখতে পারে, আর একটা পারে না। এটার কারণ হলো পেপটিডোগ্লাইকনের পরিমাণ বেশি থাকার কারণে এরা ক্রিস্টাল ভায়োলেটের রং ধরে রাখতে পারে না। মিজানুর রহমান, কোন কোশ্চেন? না স্যার, আজকে কোনো প্রশ্ন নাই, আর প্রথম দিকে ঢুকতেও পারিনি। তাই? ওয়ালটন কে? ওয়ালটনের নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? ওয়ালটন দিয়ে রাখছো কেন নাম দেওয়া? হ্যাঁ, স্যার বাংলাদেশকে ভালোবাসে বেশি, এজন্য দেশীয় প্রোডাক্ট। তাহলে আমরা আজকে এই পর্যন্তই থাকুক। তোমাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।